সুনামগঞ্জের উদ্দেশ্যে বাসে উঠে বসে পড়েছি। বাজে 10টা 53। তো এখনও বাদবাকি যে সকল যাত্রীরা আছে তারা উঠতেছে। তো পিছনে আমাদের দুইজন ফ্রেন্ড তারা বসে আছে। টোটাল আমরা কিন্তু 6 জন গিয়েছি। তো এখন পর্যন্ত আমরা বাসে অপেক্ষায় আছি। অবশেষে আমাদের বাস কিন্তু এখানে স্টার্ট দিয়ে দিয়েছে। মোটামুটি হালকা জ্যামই ছিল, মাঝে মাঝে জ্যাম, মাঝে মাঝে ফাঁকে এরকম। বাজে এখন 11টা 38। আর খুবই ব্রুটালিভাবে গাড়ি চালাচ্ছিল সে, এই পাশ ওই পাশ করতেছিল। যাত্রীরা নিষেধ করেছে, তবুও সে এরকম করতেছিল আর কি। আর এভাবে করতে করতে আমরা একটা খাবার হোটেলে বিরতি নিই। তো অবশ্যই আপনারা রোড সাইড যে সকল হোটেলগুলো আছে সেগুলোতে খাবারের দাম দর জিজ্ঞেস করে খাবেন, কেননা এই সকল হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলক বেশি হয়ে থাকে। তো সব বাসই মোটামুটি এখানে থামিয়েছিল। তো আমি এখানে তেমন কিছু খাইনি, আমি জাস্ট একটা দই খেয়েছি, যেহেতু আমি রাতে বাসা থেকে খেয়ে এসেছি। আর বাদবাকি যে সকল 4 জন ছিল, তো 4 জনের ভিতরে তারা সকল চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছে। আর আমাদের সাথে আরেকজন আছে, সে মুরগি খায় না, সে বাহিরে যে খেয়ে আসতেছিল। তো এরকম সময় প্রায় রাত বাজে 1:30। তো অন্যান্য বাসগুলো কিন্তু এখানে এসে থামিয়েছে। তো মোটামুটি সকলে খেয়ে চলে গিয়েছে। আর হোটেলটার নাম ছিল যে হোটেল নিরিবিলি 1। পরিবেশ মোটামুটি ভালোই ছিল, আর সবাই এখানে টাইম পাস করতেছিল, ফটো শুটিং করতেছিল। তো ওয়েদার কথা বলতে গেলে ওয়েদার গরমও ছিল না, ঠান্ডাও ছিল না, মোটামুটি সহনীয় পর্যায়ে ছিল। আর পরিবেশটা খুবই ভালো ছিল। তো অবশেষে আমাদের তারা বাস থেকে নামিয়ে দিল 4টা 52। তো আমরা মূলত একটি ঘাটে এখানে আসি। তো এখানে আরও কিছু বাস আছে। তো এখানে সবাই মূলত এক হচ্ছিলাম। আর অবশ্যই এটা একটা বাজেট ট্যুর ছিল, আমরা একটা গ্রুপের সাথে এসেছি। আমি অবশ্যই ভিডিওর শেষ অংশে গ্রুপের নামটি বলে দিব। আর এখানে দেখতে পারতেছেন সবাই একত্র হচ্ছে। আমাদের যে ট্যুর গাইড আছে তার পরবর্তী বার্তার না দেওয়া পর্যন্ত কেউ কোনো কিছু করতেছে না। তো এখানে পরিবেশটা খুবই ভালো ছিল। তো অবশেষে আমরা একটি ঘাটে পৌঁছালাম, আর এবং বোটেও আমরা উঠে বসে বসে পড়েছি। তো এখানে মোটামুটি 3 জন বাদে মোটামুটি এক বাসে টোটাল যাত্রী একজন বোটে ছিল। তো আশেপাশের পরিবেশটাও খুবই ভালো ছিল। আর এখানে সব যাত্রীর জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। আর আমাদের যে সকল খাবারগুলো আছে সেগুলো এখানে পার্সেল অবস্থায় মানে করে নিচ্ছে হোটেলে, আমরা জাস্ট বোটে খাবো এরকম। তো দেখতে পারতেছেন এখানে সবাই বসে আছে, ঘুম ঘুম একটা ভাইব আছে সবার। সবাই তো আর বাসে ঘুমাতে পারে না। অবশেষে কিন্তু আমাদের বোট স্টার্ট করে দিয়েছে, এবং বোটের চারপাশে আমরা যখন বোট চলাকালীন আশেপাশের পরিবেশটা যখন দেখতেছিলাম, খুবই ভালো লাগতেছিল এক কথায় বলতে গেলে। আশেপাশের মানুষের জীবনযাত্রা প্লাস ঘরবাড়ি এগুলো সব কিছু দেখে আসলেই অনেক ভালো লেগেছিল। এগুলো জাস্ট ক্যামেরায় দেখলে তো বোঝা যায় না, আপনারা যখন যাবেন, হ্যাঁ, দেখবেন তখন খুবই ভালো লাগবে পরিবেশগুলো। আর পানি মোটামুটি খুবই তাদের উঠানে যাওয়া অবস্থা এরকম হয়ে গেছিলো। তো আমরা আশেপাশে যে সকল পরিবেশ আছিল, ওয়েদার আছিল, সব কিছুই আমরা মোটামুটি ফিল করতে করতে যাচ্ছিলাম। তো এভাবেই মূলত দেখতে দেখতে আমরা অ্যাপ্রক্স 5 থেকে 6 ঘন্টা বোটে আমাদের কাটিয়ে দিতে হয়েছে। লং একটা জার্নি। আর সবার যেহেতু ওয়েদার খুবই ক্লিয়ার ছিল, সেহেতু রৌদ্রের তাপটা খুবই বেশি ছিল আমাদের। তো যাই হোক, আমরা এখানে হাঁটতেছি, সবাই মোটামুটি আশেপাশের পরিবেশগুলো উপভোগ করতেছে। আর এখানে যে সকল পানিগুলো আছে সেই পানিগুলো কিন্তু অবশ্যই ভারত থেকে নেমে আসা পানিগুলো, পাহাড়ের ঢল থেকে নেমে আসা পানিগুলো। আর এখানে দেখতে পারতেছেন আমরা প্রায়ই এগোচ্ছি, যতই এগোচ্ছি ততই ভিন্ন ভিন্ন পরিবেশ আমাদের সামনে আসছে। মাছ ধরার দৃশ্য বলেন, হ্যাঁ, মানুষের জীবনযাত্রার মান বলেন। আছে না কিছু কিছু রাস্তা গ্রামের মাঝখান দিয়ে যায়, অনেকে গ্রাম্য ভাষায় সেটাকে আইল বলে, সেই রাস্তাগুলো আমরা দেখতেছিলাম। আর আশেপাশে আমাদের দেখতে পারতেছেন খাবার অনেকে খেয়ে বোটের ভিতরে শুয়ে আছে। মোটামুটি বোটের ভিতরে যে পরিবেশটা সেটা একটু অন্যরকম ছিল আর কি, ঠান্ডা বাতাস ঢুকতেছিল এরকম। তো আমি আপনাদের আগেই বলেছি এটা কিন্তু একটি বাজেট ট্যুর। আর বাজেট ট্যুরে যেভাবে যাওয়া হয় মূলত সেভাবেই, এখানে কোনো লাক্সারি ক্রুজ যে শিপগুলো সেগুলো কিন্তু দেওয়া হয় না। বাজেট ট্যুরে এরকম ট্রলার থাকে, তো এরকম ট্রলারই ট্যুরগুলো দিতে হয়। তো এরকম আমরা যাচ্ছিলাম। আর আপনারা বলতে গেলে ফ্রেন্ড সার্কেল যখন একই ট্রলারে করে আসবেন খুবই ভালো লাগবে। আর এখানে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে বড় বড় তাদের রাস্তা ছিল। তো কিভাবে দেখতে পারতেছেন পানির স্রোত এখানে নেমে আসতেছে। তো এই জায়গাগুলো একটু অন্যরকম থাকে। এই জায়গাগুলোতে পানির স্রোত বেশি থাকে, তখন ইঞ্জিনের প্রোপেলার অফ করে দেয় তারা। মানে
পরবর্তীতে আমরা চলে আসলাম ওয়াচ টাওয়ার। তো এইখানে সবাই কিন্তু আমরা গোসলের প্রিপারেশন নিয়ে যাইনি, আমাদের 3 থেকে 4 জন ফ্রেন্ড এখানে গোসলের প্রিপারেশন নিয়ে আগে থেকে গেছে। তো আমাদের আগে থেকেই প্রিপারেশন ছিল, আমরা যাবো না। ওদিকে দেখতে পারতেছেন মেঘালয় দেখা যাচ্ছে, আর আশেপাশটা খুবই ভালো ছিল। কিন্তু আসলে ওয়াচ টাওয়ারটা অন্যান্য সময় ভিডিওতে যেরকম দেখি ওরকম লাগে নাই। একটু মেঘলা, একটু বৃষ্টিময় হইলে আর একটু ভালো হতো। আর দূরে অবশ্যই মেঘালয় দেখা যাচ্ছে, আমি জুম করে যদিও দেখাচ্ছি, জানি না কতটুকু বোঝা যায়। আসলে মেঘালয়গুলো খুবই সুন্দর দেখা যায়। আর এখানে তারা আস্তে আস্তে প্রিপারেশন নিচ্ছে, প্লেস খুঁজতেছে যে কোথায় নামলে ভালো হবে। ওই যে আরেকজন, আহ, সে তার বডি দেখিয়ে ফ্লেক্স করতেছে। তো যাই হোক, আস্তে আস্তে আমরা একটা ভালো একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে আছি, যেখানে তারা গোসল করতে পারবে। আর ওয়াচ টাওয়ার জায়গাটা খুবই ভালো, এখানে সব বোটই মোটামুটি এখানে থামে গোসলের জন্য। তো অবশেষে এটা দেখতে পারতেছেন, এইটাই মূলত ওয়াচ টাওয়ার, আর এই জায়গাটার নাম মূলত এই ওয়াচ টাওয়ারকে কেন্দ্র করেই দেওয়া হয়তোবা। তো এখানে দেখতে পাচ্তেছেন আরও অনেক বোট, আর যদিও ভিতরে কিন্তু আপনার বড় বোট কিংবা ট্রলার নিয়ে যেতে পারবেন না, এখানে ছোট ছোট ডিঙি নৌকা আছে। তো আপনারা যখন বোট এখানে থামাবেন, ডিঙি নৌকাগুলা আপনাদের বোটের পাশেই চলে আসবে। তো তারা নানা রকম অফার করবে, যে গান শোনাবে, এত টাকা নিবে, তো এই সকল বিষয় সব জায়গায় ঘোরাবে। তো এই সকল বিষয়গুলো তারা অফার করে থাকে। তো পরবর্তীতে আপনি যে কোনো পছন্দ মতো যে কোনো একটা বোট নিয়ে গাছের ভিতরে যেতে পারবেন। আর আমরা যখন গিয়েছিলাম, পানিগুলো একটু ভিন্ন রকম ছিল, নীল কালারের ছিল, মানে সবুজ কালারের ছিল, সরি, সবুজ কালারের ছিল। এবং পানিতে ময়লার মতো ছোট ছোট আহ, কি জানি সাদা সাদা ভাসতেছিল, আমি জানি না এটা কি। এটা আমরা অন্যান্য জায়গায় পাই নাই, শুধু এখানে এসে পেয়েছি আর কি। তো সেটা দেখে বাবু বলতেছিল যে আমি এখানে গোসল করব না, এরকম কিছু একটা। তো পানি একটু অপরিষ্কার অপরিষ্কার লাগতেছিল। তো পরবর্তীতে তাকে জিজ্ঞেস করা হয় যে এখানে কি পানি আরও বাড়বে কিনা। তো এখানে লোকাল যারা আছে তারা বলতেছে পানি আরও বাড়বে এখানে। তো তখন হয়তো বা পানি আরও স্বচ্ছ হয়ে যাবে। তো পরবর্তীতে অনেকে এখানে গোসল করে। তো তারা মোটামুটি উম, একটা ভালো একটা জায়গায় যাওয়ার চেষ্টায় আছে, যেখানে তারা গোসল করতে পারবে। অবশেষে আমরা একটা গাছের নিচে দাঁড়ালাম, যদিও এখানে সব জায়গায় গাছ আছে, এখানে পানিও খুব কম, কিন্তু পানি এখানে আরও হয়। তো এখানে পরবর্তীতে তারা গোসল করে, প্লাস লাইফ জ্যাকেট নিয়ে নামে। লাইফ জ্যাকেটটা তারা এভাবেই নিয়ে নামে, কিন্তু এখানে ঠাই ছিল, আর যারা নামতেছিল সকল কিন্তু সাঁতার পারে। তো এখানে তারা মোটামুটি সময় অপেক্ষা করতেছে, মজা করতেছে। তো পরবর্তীতে বাবু নামতে চায়নি, বাবুকে মোটামুটি আতিক জোর করে নামাচ্ছে, মানে নামিয়েছে এখানে। তো এখানে অবি দেখতে পারতেছেন, মূলত নামি নেয় আমি আর অবি, বাকি 4 জন এখানে নেমেছে। তো আশেপাশের পরিবেশটা খুবই ভালো, গাছ আছে, ছায়া আছে, এবং মানুষ এখানে খুবই মজা করতেছে। টোটাল পরিবেশটা এক কথায় অসাধারণ ছিল। আর যদি একটু মেঘাচ্ছন্ন থাকতো, একটু বৃষ্টি থাকতো, তাহলে আরও জমে যেত পরিবেশটা। তো এখানে মোটামুটি সবাই টাইম পাস করতেছে। আমি আশেপাশের পরিবেশের ভিডিও করতে ব্যস্ত ছিলাম। তো অবশেষে দেখতে পারতেছেন তারা অন্য জায়গায় চলে আসছে, মানে নৌকাটা গাছ থেকে একটু দূরে সরিয়ে নিয়ে আসছে। তো এখানে দেখতে পারতেছেন তারা খুব মজায় মজায় গোসল করতেছে। আর আশেপাশের এখানে দেখতে পারতেছেন আমি ফেস ক্যাম দেখাচ্ছি, তো এখানে ওবি রেকর্ডে ব্যস্ত আছে। তো দেখতে পাচ্ছেন চেহারার কি অবস্থা। রোদ্রে রোদ্রের তা ভালোই ছিল, কিন্তু এখনও রৌদ্র না উঠলো, একটা ভাবসা যে গরমটা ছিল ওইটা কিন্তু এখানে ছিল। আর বাদ বাকি ছোট ছোট ডিঙি নৌকাগুলো এখানে ভাসতেছিল। দেখতে পারতেছেন ওদিকে ওয়াচ টাওয়ারটা, ওয়াচ টাওয়ার উপরে অনেকেই দাঁড়িয়েছিল, ছবি তুলতেছিল। আমরা ইচ্ছা করে ওয়াচ টাওয়ারে উঠি নাই। তো এখানে দেখতে পারতেছেন তারা লাফ দিচ্ছে, তো সেটার একটা রেকর্ড করলাম আমি। সবাই মোটামুটি লাফ দিতেছে, এখানে সৌরভ পরে লাফ দিবে, পরবর্তীতে আতিক লাফ দিবে। মানে জাম দেওয়ার অন্যরকম একটা মজা হয়তো বা থাকতে পারে, যেহেতু আমি সাঁতার পারি না, সেহেতু আমি জানিও না, কখনো নদীতে লাফ দেওয়া হয় নাই, সাঁতার না পারি তাই। দূরে যখনই মেঘালয়টা দেখি আসলে খুবই আফসোস লাগে, কেননা এর আগে যখন নেত্রকোনায় গিয়েছি একই চিত্র আমাদের দেখতে হয়েছে, যে মেঘালয়গুলো আসলেই সুন্দর হয়। তো সেই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন, অবশ্যই আমাদের প্রিভিয়াস ভিডিওটা দেখবেন, তাহলে বুঝে ফেলবেন, ওইখানে আমি সব কিছু বলে দিয়েছিলাম। তো এখানে দেখতে পারতেছেন বড় বড় ট্রলারগুলোও এখানে থামালেও তারা কিন্তু ভিতরে যেতে পারতেছে না, কেননা ভিতরে একদমই যেতে পারবে না, কেননা ওইখানে গাছ আছে, ওইখানে ডিঙি নৌকা ছাড়া যাওয়া সম্ভব না। পরবর্তীতে আমরা এখান থেকে গোসল করে রওনা হয়ে গেলাম আমাদের পরবর্তী উদ্দেশ্যে, যেটা হচ্ছে সম্ভবত টেকের হাট। তো
তো টেকেরহাট যাওয়ার উদ্দেশ্যে এখানে মেঘালয়টা যখনই আমি দেখি খুবই আফসোস লাগে, চোখে একটু ভালো দেখা যায় তো ক্যামেরায় এতটা হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন না। তো এইখানে দেখতে পারতেছেন নানা রকম পরিবেশ, গাছগুলো কি সুন্দর ডুবে আছে। তো এইটার দেখার মজাই একটু অন্যরকম, ভালোই লাগে বোট থেকে এগুলো দেখতে। তো অবশেষে আমরা যাচ্ছি, এখানে যাচ্ছি। তো এইখানে পরবর্তীতে একটা বিষয় আমাদের লক্ষ্যে হলো যে মনে করেন যখনই আমরা যাই তখনই নানা রকম যে সকল সিনগুলো আসে আশেপাশে, তো মনে হয় প্রায় সকল কিছুই সেম। তো এখন দেখতে পারতেছেন আর আকাশটা পুরোই নীল হয়ে আছে, আর পরিবেশটাও খুব সুন্দর হয়ে আছে এখানে। যদিও তার ভিডিও আমি করিনি, কিন্তু সে এখানে রেকর্ড করতেছে অন্য ভিডিওতে, আমি আশেপাশের রেকর্ডে ব্যস্ত ছিলাম। তো পরবর্তীতে পরিবেশগুলো খুবই আমাদের ভালো লাগতেছিল। আর মেঘালয়ে আমি প্রায়ই বলি যে মেঘালয়টা আসলেই সুন্দর। ওইখানে যাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলা নেয় কখনো। তো এখানে পরবর্তীতে আমরা যতই যাচ্ছিলাম, গ্রামীণ পরিবেশ, গ্রামের এক একটা চর হয়ে আছে যেখানে, সেখানে কিছু বাড়িঘর ছিল। যদিও এখানে বর্ষা বাদে অন্যান্য সময় এখানে ভালোই চাষাবাদ হয়, সকলেই থাকে এখানে। আর আমি জুম করে করে প্রায়ই আপনাদের মেঘালয় দেখাচ্ছি। আর এখানে মেঘালয়ের যে পাহাড়গুলো সেগুলো আসলেও খুবই অসাধারণ। তো পরবর্তীতে পানি এখানে পরিষ্কার ছিল, যদিও আমরা ওয়াচ টাওয়ারে, আমি আপনাদের বলেছিলাম যে ওয়াচ টাওয়ার পানিগুলো একটু অন্যরকম ছিল। এখানে যে পানিগুলো ছিল এগুলো একেবারে পরিষ্কার ছিল। ওয়াচ টাওয়ার থাকা পানির থেকে অনেকটাই ভালো ছিল, এখানে গোসল করলে অনেক ভালো লাগতো আপনাদের। হ্যাঁ, তো আপনারা চেষ্টা করবেন ওয়াচ টাওয়ারে যদি আপনারা গোসল করতে না চান, ওয়াচ টাওয়ারে যে গোসল করতে হবে এরকম না, এটা একটা টিপস আমি আপনাদের বলে দিলাম। যদি আপনারা কখনো ট্রলারে যান, ওয়াচ টাওয়ারের পানি যদি আপনাদের খারাপ লাগে, ওয়াচ টাওয়ারে গোসল করিয়েন না আপনারা। আপনারা সেই গোসলটা আপনারা করতে পারেন টেকেরহাটে। তো ওইখানে আলুটিলা আছে, আলুটিলায় সুন্দর পানি আছে, ওইখানেও চাইলে আপনারা গোসল করতে পারেন। তো এখানে ক্রুজ শিপগুলো আছে, এগুলো লাক্সারি ক্রুজ শিপ। এখানে 3 রাত 2 দিনে যদি আপনারা আসেন তো অবশ্যই ক্রুজ শিপ নিয়ে আসবেন। আর ক্রুজ শিপে থাকার আর সকল কিছুর অভিজ্ঞতা একটু অন্যরকম, একেবারেই ভিন্ন। তো সেখানে আপনারা আরও রিল্যাক্স ট্যুর দিতে পারবেন, প্রত্যেকটা স্পটে সময় নিয়ে ঘুরতে পারবেন ক্রুজ শিপে আসলে। আর মোটামুটি বর্ষা আসলেও হাওরে আরও বেশি পানি আসে। এখন মূলত বাজে 11টা 15। আমরা কিন্তু টেকেরহাট যে বাজারটা আছে, আমি যদি ভুল না করি জায়গাটার নাম টেকেরহাট। তো টেকেরহাটে চলে আসি, এখানে আমরা আমাদের দুপুরে যে খাবারটা আছে দুপুরের খাবার শেষ করে নিব। সবাই মোটামুটি হোটেলের দিকে যাচ্ছে, তো আমরাও আস্তে আস্তে হোটেলের দিকে চলে যাব। তো এখানের যে পরিবেশটা আছে, পরিবেশটা খুবই সুন্দর, দোকানপাট আছে, একটা বাজারের মতো। ওইখানে আমাদের বোট তারা থামিয়েছে, সকলে আসতেছে, অন্যান্য বোটও এখানে এখানে থামিয়ে রাখছে। আর উপরে ওই বরাবর মতোই সামনে মেঘালয় দেখতে পারতেছেন। আশেপাশটা এখানেও পানি একসময় চলে আসবে, যখন আরও বেশি পানি বাড়বে হাওরে, তখন এখানেও পানি চলে আসবে। তো আমরা মূলত এখানে সামনে যাচ্ছি। ওই যেই গাছটা দেখতে পারতেছেন আপনারা বাম সাইডে, ওই গাছটার নিচে সবাই অপেক্ষা করতেছে। আর এখানে একটু কাদাময়। আপনারা আশা করি আমাদের যেই গাইড আছে, গাইডের টি শার্ট দেখে বুঝে ফেলেছেন যে আমরা কোন গাইডের সাথে আমরা চলেছি। তো সমস্যা নেই, পরবর্তীতে বলে দেবো। এখান থেকে আমরা পরবর্তীতে একটি 3টি বাইক ভাড়া করি। প্রত্যেকটা বাইকে আমরা 2জন করে বসেছিলাম, যেহেতু আমরা 6জন গিয়েছি। 3টি বাইক নিয়েছি, 3টি বাইকে মোটামুটি হয়ে গিয়েছে। তো দেখতে পারতেছেন আমি আর রবি একটা বাইকে বসেছিলাম, খুবই ভালো লাগতেছিল। আসলে বোটে যে লং জার্নিটা আমরা করেছি প্রায় 6 ঘন্টার মতো। তো বাইকে যখন বসেছি আশেপাশের পরিবেশটা যখন দেখতেছিলাম, আসলে আমাদের যে বোটে যে জার্নিটা ছিল সেই জার্নিটা আমরা একেবারে ভুলে গিয়েছিলাম। আশেপাশের পরিবেশ এবং রৌদ্র হলেও যে বাতাসটা লাগতেছিল, বাতাসটার কাছে রৌদ্রকে খুবই নগণ্য মনে হয়েছে, এক কথা বলতে পারবেন। রৌদ্রটা এতটা গায়ে লাগে নাই, যদিও রৌদ্র খুবই তীব্র আকারে ছিল রৌদ্রের তাপ। তো এখানে দেখতে পারতেছেন আরেকটা বাইকে বসেছিল বাবু আর আতিক, এবং পরবর্তী যে বাইকটা ছিল ওটাতে বসেছিল। তো দেখতে পারতেছেন আমরা পিছনে একটি শট নিলাম, আর এই বাইকটাতে বসেছিল সৌরভ আর নজরুল ভাই। তো তারা মূলত যাচ্ছিল। তো আমরা মোটামুটি চেষ্টা করেছিলাম যে একটু স্বাস্থ্যবান লোক আর একটু চিকন লোক আমরা যাতে অ্যাটাচ করে বসতে পারি। তো মোটামুটি একজন বাদে সবাই আমরা এখানে চিকন চাকনি ছিলাম, এক কথা বলতে পারেন। আর আশেপাশের পরিবেশ, সাইডের মেঘালয় সব কিছু সুন্দর ছিল। তো বাইকের জন্য একটি টিপস, যারা বাইক ভাড়া করে ঘুরবেন এখানে, বাইক ঘোরার ক্ষেত্রে অবশ্যই তাদের সাথে
কথা ভেঙে নেবেন যে তারা কোন কোন জায়গাগুলোতে ঘুরবে। অবশ্যই ভেঙে নেবে, কেননা এখানে প্রচুর পরিমাণে স্ক্যাম তারা করে থাকে। তারা কিছু কিছু জায়গায় তারা মানে তাদের যে সকল ট্রামসগুলো আছে ট্রামসগুলো এখানে ব্যবহার করে, মানে কথার মারপ্যাচ দিয়ে তারা আপনাদের চেষ্টা করবে কি কয়েকটা স্পট ঘুরিয়ে দিয়ে আপনাদের এখানে নামিয়ে দিতে। কেননা তার সাথে যখন আমার কথা হয় বাইকওয়ালার সাথে, তখন সে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা একদিনে কয়টা টিপ মারেন। তো সে বলতেছিল 3 থেকে 4টা। তো আমি তখনই আমার একটু খটকা লেগেছিল যে 3 থেকে 4টা কীভাবে সে মারে, সে এতগুলো স্পটের নাম বলতেছে। হ্যাঁ, তো 3 থেকে 4টা টিপ সে দিনে কিভাবে মারে। তো পরবর্তীতে বুঝতে পারলাম সে দিনে মূলত কিভাবে মারে। তো এখানে আপনাদের সাথে সবগুলো স্পট ঘোরানোর যেই চার্জটা আছে সেই চার্জটা তারা ঠিকই রাখবে, কিন্তু এখানে কিছু কিছু জায়গা তারা উল্টাপাল্টা বলে আপনাদের ওইখান থেকে তারা যাতে না নিতে হয় সেগুলো বলবে। যখন আমাদের সময় তারা বলতেছিল যে আপনারা শিমুল বাগানে যাবেন না, শিমুল বাগানে অনেক পরিমাণ পানি। তো তখন আমি এছাড়া অন্যান্য ট্যুর ভিডিওতে অনেক থেকে শুনেছিলাম যে শিমুল বাগানে আপনারা যাবেন না, সেখানে ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ টাইম। সেই সুবাদে আমি অতটা যাওয়ারও ইচ্ছা করিনি, কিন্তু তারাও বলতেছিল যে শিমুল বাগানে নাকি অনেক পরিমাণ পানি, বাইকও যায় না, আপনারাও যেতে পারবেন না, এরকম কিছু বলতেছিল 3জন বাইকারই। তো যেহেতু ভিডিও দেখেছিলাম সেহেতু আমি এতটা গর্জ দেইনি। আর যখন আমরা তখন আসি, যখন মানে বাইকে সব জায়গায় ঘুরে, তখন অনেকে বলতেছিল যে ভাই না, শিমুল বাগান মোটামুটি ঠিকই আছে, ওইখানে এত পানি নেই। সুতরাং বুঝতে পারতেছেন তো, কিছু কিছু জায়গায় তাদের যেতে সময় লাগবে দেখে ওইসব জায়গাগুলো তারা চেষ্টা করে যে ট্যুরিস্ট দেখে স্কিপ করতে। তো এইখানে একটা খাড়া ঢাল ছিল যে এখানে বাইকগুলো উঠতে পারতেছিল না, সেই সুবাদে আমাদের 3জনকে এখানে নামিয়ে দেয়, মানে 4জনকে এখানে নামিয়ে দেয় 2টা বাইক। তো বাবুদের বাইকটা একটু পিছনে ছিল, তারা আসতে পারতেছিল না। পরবর্তীতে চেষ্টা করে বাইকার যে রানিংয়ে তাদেরকে একেবারে উঠিয়ে দেওয়ার, সেই ভিডিওটা আমি দেখাবো আপনাদের। তো এই জায়গার খাড়া ছিল, প্রচুর খাড়া আর রোদ। আমি ফেস ক্যাম নিয়েছিলাম এইখানে, যে তারা আসতেছে। তো সে চেষ্টা করতেছিল যে তাদেরকে রানিং একেবারে উঠিয়ে দেওয়ার। তো দেখেন কাহিনীটা কি হয়। তো এখানে দেখতে পারতেছেন যে আমি দেখাবো অবশ্যই যে রানিংয়ে, পরবর্তীতে সেই কিন্তু রানিংয়ে উঠতে পারে নাই, তাদেরকে রানিংয়েই তারা নামিয়ে দিয়েছে যে আপনি নামেন নামেন, এখানে উঠতে হবে। পরে তারা 2জন নেমে বাইকটাকে ঠেলা দিয়ে উঠিয়ে দিয়েছে। পরবর্তীতে আমরা চলে আসি জাদুকাটা নদীতে। তো আসলে জাদুকাটা নদীটা বলতে গেলে সকল জায়গা থেকে একেবারে অসাধারণ ছিল। এইখানের পরিবেশটা এতটা সুন্দর ছিল, মানে আমি যখন প্রথমবার দেখি এখানে, বিশেষ করে এইখানে নীল পানিটা আপনার এইখানে সৌন্দর্যকে অনেকাংশে বৃদ্ধি করে দেয়। আর উপরের সামনে যে মেঘালয়ের পাহাড়, হুম সেগুলো সব কিছু মিলিয়ে মোটামুটি জাদুকাটা নদীটা একেবারে বেস্ট একটা ভিউ ছিল। তো এখানে আসলে অসাধারণ ছিল, আসলে দেখার মতো। ছবিতে তুললেও ভিডিও করলেও এতটা বোঝা যায় কিনা আমি জানি না। তো এখানে অন্যান্য যে সকল যারা আছে ট্যুরিস্ট, তারা এখানে আসতেছিল, ঘুরতেছিল, পরিবেশটা দেখতেছিল। তো পরবর্তীতে আমরা এখানে একটি জায়গায় আসি, যে জায়গাতে শরবত কিংবা অনেকে আখের রস ইত্যাদি খায়। তো পরবর্তীতে খাওয়ার পরে আমরা পরবর্তী ডেস্টিনেশন চলে যাই। জাদুঘাটা নদীতে আমরা বেশি সময় দিতে পারিনি, কেননা যেহেতু আমরা নতুন আসছি, সকল কিছু বুঝি না। তো আহ, বাইক বাইকে যারা ছিল, বাইক আরোহী যারা ছিল, মানে বাইক চালক, তারা আমাদের খুবই প্যারা দিতেছিল। পরবর্তীতে আমরা আলুটিলা, সম্ভবত এই জায়গার নাম, আলুটিলায় চলে আসি। তো আলুটিলার পরিবেশটা মানে জাদুকাটা নদীর কাছে কিছুই না। আপনারা চেষ্টা করবেন কখনো যদি জাদুকাটা নদীতে যান বাইক দিয়ে, ওইখানে সবচেয়ে বেশি টাইম স্পেন্ড করার চেষ্টা করবেন। আমরা সর্বোচ্চ আধা ঘন্টা ছিলাম, কিন্তু আপনারা যদি সময় নিয়ে আসেন অবশ্যই জাদুকাটা নদীর ওইখানে একটু সময় দিবেন, ওইখানে ফটো শুটিং করবেন, সময় দিবেন। তো পরবর্তীতে এখান থেকে আপনারা দেখতে পারতেছেন 6টা 7 বাজে, রৌদ্র অনেকটাই পড়ে গিয়েছে। আমরা ভোর থেকে প্রায় 3:30 4টার থেকে বোট আমাদের স্টার্ট করে দেয়। তো এখন যেহেতু 6টা 7 বাজে, রৌদ্র অনেকটা পড়ে গিয়েছে, সেহেতু এখন মোটামুটি বাইরের পরিবেশ যেগুলো আছে সেগুলো কিন্তু রেকর্ড করার মতো। উম, কেননা বিকেল দিকে আমরা ভেবেছিলাম যে রৌদ্রের তাপটা কম থাকে, মানে সেটা তো দুপুর দিকে হয়ে গিয়েছিল। রৌদ্রের তাপ খুবই বেশি ছিল। এখানে অনেকে স্পিড বোট দিয়েও ঘুরতে আসে, সেইটা তারা অনেকটাই টাইম সেভ করতে পারে। কেননা যেহেতু আপনারা এখানে বোটেই আপনার থাকতে হয় প্রায় 5.5 থেকে 6 ঘন্টা, সেখানে বুঝতেই পারতেছেন জার্নিটা কতটা বোরিং লাগে। অবশ্যই বোটে ওঠার আগে আপনারা চেষ্টা করবেন যে কিছু স্ন্যাক্স কিংবা ফাস্ট ফুড জাতীয় কিছু নিয়ে নেওয়ার, তাহলে খেতে খেতে আপনার টাইমটা
ভালোভাবে উপভোগ করতে পারবেন। এবং অবশ্যই বোটে ওঠার আগে পর্যাপ্ত পানি নিয়ে নেবেন যদি আপনারা ট্রলারে আসেন। আর ক্রুজ শিপে যদি আসেন, লাক্সারি ক্রুজ শিপে, তাহলে তো আপনাদের কিছুই নেওয়ার দরকার নেই। এখানে দেখতে পারতেছেন আমাদের আরেকজন ফ্রেন্ড, যেহেতু বিকেল, সে একেবারে বোটের সামনের যে অংশটা আছে সেখানে সে খুবই ভালো টাইম পাস করতেছে। তো পরবর্তীতে সে এখানে হাত লাড়িয়ে হাই দিতে বলতেছিলাম আমি, তারপর সে হাই দেয়। আর যেহেতু বিকেলের পরিবেশ খুবই ভালো লাগতেছিল, এখানে সূর্যের যে দেখতে পাচ্ছেন সূর্য প্রায় অস্ত চলে যাবে, সেই পরিবেশটাও ভালো লাগতেছিল। এখন মোটামুটি বলতে পারেন যে সূর্য অস্ত যাওয়ার সময় হাওরের যে পরিবেশটা সেটা একেবারেই ভিন্ন রকম ছিল, আসলে দেখার মতো ছিল হাওরের যে পরিবেশটা। আমি জুম করে দেখাচ্ছিলাম, দেখতে পারতেছেন আসলে খুব সুন্দর লাগছে। হয়তোবা সূর্যের নিচে ওটা মেঘালয় কিনা আমি বলতে পারতেছি না, আর আমার খেয়ালও নেই যখন আমি রেকর্ড করেছিলাম। আসলে হাওরের পরিবেশ একেবারেই অন্যরকম ছিল, মানুষের জীবনযাত্রা সকল কিছু আসলে ভালোই লাগে হাওরে। কিন্তু বোটে যে জার্নিটা, এর আগে আমরা যখন নিকলিতে জার্নি করেছি বোটে, বোটে এত লম্বা সময় জার্নি করা লাগেনি, সর্বোচ্চ 2 থেকে 2.5 ঘন্টা আমার যতটুকু খেয়াল আছে। কিন্তু টাঙ্গুয়া হাওরে বোটে টেকেরহাট, আপনি যদি আপনাদের ঘাট থেকে টেকেরহাট বাজারে যান, সেখান থেকে লম্বা একটা জার্নি আপনার করতে হয়, খুবই বোরিং লাগে, বসে থাকতে থাকতে ভালো লাগে না, হ্যাঁ, এরকম একটা পরিবেশ হয়ে যায়। তো এইখানে আমরা একটা বাড়ি থেকে, মানে 2টা বাড়ি এখানে দেখে খুবই অবাক হই, যেখানে তারা খুব হেভিভাবে করা, এবং এখানে যে রাস্তাগুলো আছে রাস্তাগুলো এখন পর্যন্ত তেমন একটা ভাঙে নাই। তো সেটা দেখে আমি রেকর্ড করি মূলত। আর এখানে প্রতিটা রাস্তা, যেইখানে তাদের কোনো সমস্যা হলে তারা ঢাকা যাওয়ার আগে তারা কিন্তু খুব সাফার করতে হয়, যদি কোনো প্রয়োজনে তারা ঢাকা যেতে হয়, খুবই সাফার করে এখান থেকে যেতে হয়। আর অবশ্যই যেহেতু বর্ষা, তারা জানে যে বর্ষার আগে আগে হাওরে পানি আসে, সুতরাং তাদের যাবতীয় যে সকল দরকারি প্রয়োজনীয় যে সকল জিনিসগুলো থাকে, আমার মতে সেগুলো তারা আগে থেকেই স্টোর করে রাখে, যা যাতে বর্ষা হলে তাদের এই সকল জিনিস নিয়ে বেশি একটা সমস্যায় পড়তে না হয়। তো যেহেতু বিকাল এখন প্রায় অনেকটা হয়ে গেছে, এখন বোটের সামনের সাইডে বসলেও এতটা খারাপ লাগে না, কিন্তু যখন দুপুর ছিল, আসলে দুপুরে বসে থাকতে খুবই খারাপ লাগে। তো আস্তে আস্তে মূলত আমাদের কিন্তু এটা ট্যুর শেষ হয়ে যাচ্ছে, কেননা আমরা অবশ্যই আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছি। এবং এখন সবাই অনেক যাত্রীরা বলতেছে যে আসলে বোটের ট্যুরটা এখনো শেষ হচ্ছে না কেন, বোটে বসে থাকতে থাকতে আর ভালো লাগতেছে না, বোরিং লাগতেছে। তো এই বিষয়গুলোও একাধিক মানুষ বলতেছিল, তখন আমিও শুনতেছিলাম আর কি। কিন্তু সকল কিছু মিলিয়ে যদি আপনি পরিবেশটাকে উপভোগ করতে পারেন, আশেপাশের পরিবেশগুলোকে যদি উপভোগ করতে পারেন, তো আমি আপনাদের আরেকটা কথা বলবো যে যখন আপনারা বোটে থাকেন আশেপাশের পরিবেশটা আপনারা উপভোগ করবেন। মানে ফোন টিপা কিংবা অন্যান্য ফোন যে সকল কাজগুলো আছে, ফোন গেম, সেগুলো থেকে বিরত থাকবেন। তো অবশেষে আমরা রাত্রে আমাদের বোট নামিয়ে দেয়, তো 10টা 9 আমাদের এখানে আমরা একটা বাজারে আসি। তো মূলত আমরা রাতের খাবারের উদ্দেশ্যে এখানে আসি, কিন্তু কোথাও আমরা ভালো হোটেল পাচ্ছিলাম না। পরবর্তীতে আমরা খালি হাঁটতেছিলাম। তো এখানে পরবর্তীতে বাবুয়ারা যারা আছে, যেহেতু খাবার না পেয়ে তারা একেবারে হতাশ ছিল। তো পরবর্তীতে তারা চায়ের দোকান থেকে রুটি, কলা এগুলো সামথিং খাচ্ছিল। কিন্তু পরবর্তীতে আমি এখানে কিছুই খাইনি, কেননা আমি চাইনি প্রসেস ফুড এখানে, কোনো রকম প্রসেস ফুড খাওয়ার। তো পরবর্তীতে আমাদের কিন্তু এখানে বাস থেকে নামিয়ে দিল 4টা 46-এ। আমরা এখন আছি সায়দাবাদ। আসলে ওভারঅল বলতে গেলে যে ট্যুরের যে অভিজ্ঞতাটা একেবারে খারাপও ছিল না, আর সুপার লেভেলও ছিল না, কিন্তু মোটামুটি উপভোগযোগ্য একটা ট্যুর ছিল এটা, যেহেতু বাজেট ট্যুর। আপনাকে অনেক কিছু এখানে সাফার করতে হতে পারে, কিন্তু সকল কিছু মিলিয়ে আপনার ট্যুর দিতে হবে, বাজেট ট্যুর যদি আপনি দিতে চান। আর আমরা আস্তে আস্তে আমাদের যাত্রাবাড়ি থেকে আমরা সায়দাবাদ যাচ্ছি মূলত। ওইখান থেকে হয়তোবা একটা রেগুলা নিয়ে আমরা আমাদের গন্তব্যস্থল কিংবা আমাদের বাসা বাড়িতে চলে যাব। আর বাস খুবই দ্রুত টেনেছে, এক কথা বলতে গেলে আমাদের 12টায় উঠেছি, প্রায় 4:30 নামিয়ে দিয়েছি, সুতরাং বুঝতে পারতেছেন কত দ্রুত নামিয়ে দিয়েছে।